সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ লেসন 6 দ্য ভ্যাগাবন্ড এই সম্পূর্ণ পোয়েমটি পড়ব বাংলা অর্থসহ, যেটা লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। ওকে, সম্পূর্ণ কবিতাটি পড়ে আমরা এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত অ্যাক্টিভিটির উত্তর বা সলিউশন আমরা আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা দেখো মনোযোগ সহকারে, তাহলে এই যে লেসনটি তোমাদের রয়েছে লেসন 6 দ্য ভ্যাগাবন্ড সম্পূর্ণ পোয়েমটির বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে এখানে, এবং তোমাদের এই লেসনটির মধ্যে যে অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত অ্যাক্টিভিটির উত্তর তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মধ্যে। এবং এই যদি তোমাদের পরীক্ষায় কোনো প্যাসেজ তুলে দেওয়া হয় এই লেসনটি থেকে, অর্থাৎ এই কবিতা থেকে কোনো স্ট্যান্ডার তোমাদের পরীক্ষায় তুলে দেয়, তাহলে সেই স্ট্যান্ডার বাংলা অর্থ তোমরা যেমন ভালোভাবে বুঝতে পারবে, তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরও কিন্তু তোমরা খুব সহজেই লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 7 এর ইংলিশ লেসন 6 যেটা রয়েছে দ্য ভ্যাগাবন্ড, রিটেন বাই রবার্ট লুইস স্টিভেনসন। ওকে, তো দেখো এখানে প্রথমে যে আমাদের কবিতাটির নাম দেওয়া হয়েছে দ্য ভ্যাগাবন্ড। ভ্যাগাবন্ড মানে কি? ভ্যাগাবন্ড হচ্ছে ভব ঘুরে, যে হচ্ছে মানে ঘুরে বেড়ায়, ঠিক আছে, যাযাবরের মতো আর কি, যার নির্দিষ্ট কোনো স্থায়ী মানে বাসস্থান নেই, তাকে বলা হচ্ছে ভ্যাগাবন্ড। তো দেখো প্রথমে যেটা দেওয়া আছে দ্য লেটস স্টার্ট, চলো শুরু করি। স্টার্ট মানে কি শুরু করা। প্রথমে এখানে আমাদের কবি সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে, জাস্ট এটা আমরা একবার পড়ে নেব, তারপর কবিতাটি পড়ে আমরা অ্যাক্টিভিটিগুলিকে সলভ করব। দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে, রবার্ট লুইস ব্যালফোর্ড স্টিভেনসন 1850 to 1894 was a Scottish poet, novelist, essayist and a travel writer. দেখো রবার্ট লুইস ব্যালফোর্ড স্টিভেনসন এর জন্ম 1850 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1894 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ওয়াজ মানে হচ্ছে ছিলেন, মানে হচ্ছে একজন, স্কটিশ পোয়েট মানে হচ্ছে তিনি একজন স্কটল্যান্ডের একজন কবি ছিলেন, পোয়েট মানে হচ্ছে কবি, আর কি ছিলেন, নোভেলিস্ট একজন ঔপন্যাসিক ছিলেন, এসেইস্ট একজন প্রবন্ধকার ছিলেন, অ্যান্ড আ ট্রাভেল রাইটার এবং একজন ভ্রমণ কাহিনীর লেখক তিনি ছিলেন, ঠিক আছে। এবার দেখো হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। তো এখানে কী বলা হচ্ছে, হিজ ফেমাস ওয়ার্কস, তার যে বিখ্যাত যে লেখা সেই লেখাগুলোর মধ্যে হচ্ছে ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, এইগুলো তিনি লিখেছিলেন। ওকে, এরপর দেখো কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, তবু আমি বলে দিচ্ছি প্রশ্নগুলোতে তোমাদের কি বলা হয়েছে। লেটস শেয়ার, চলো শেয়ার করি। প্রথমে দেখো, হ্যাভ ইউ এভার ট্রাভেলড ফার, বলা হচ্ছে কি তুমি কখনো অনেক দূরে ভ্রমণ করেছো? যদি তুমি ভ্রমণ করে থাকো তাহলে ইয়েস বলবে, না করলে নো বলবে, ঠিক আছে। এরপর দেখো, নেম সাম প্লেসেস দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, তো যে সমস্ত তুমি যেখানে যেখানে ভ্রমণ করেছিলে আর কি, ঠিক আছে, সেই সমস্ত জায়গার মধ্যে কয়েকটি নাম এখানে বলতে বলা হচ্ছে। এরপর হোয়াট আর দ্য আদার প্লেসেস ইউ উড লাইক টু ভিজিট, অন্যান্য আর কোন জায়গাগুলো রয়েছে যেগুলো তুমি ভ্রমণ করতে চাও, তোমার মানে পছন্দের জায়গাগুলো যেখানে তুমি যেতে চাও সেগুলো তুমি বলতে পারো, ঠিক আছে। তো চলো এরপর আমরা কবিতাটি পড়বো, তারপর যে অ্যাক্টিভিটি আমাদের রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলিকে সলভ করব। দেখো প্রথমে রয়েছে লেটস রিড, চলো পড়ি। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লিভ গো বাই মি। তো দেখো প্রথমে কি বলা হচ্ছে, গিভ টু মি, গিভ মানে কি দেওয়া, তো গিভ টু মি মানে আমাকে দাও, দ্য লাইফ যে জীবন, আই লাভ আমি ভালোবাসি, অর্থাৎ যে জীবন আমি ভালোবাসি সেই জীবনটাই তুমি আমাকে দাও। অর্থাৎ এখানে কবি এটা মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আর কি, বা ঈশ্বরকে বলছেন যে জীবন আমি চাই সেই জীবনটাই, যে জীবন আমি ভালোবাসি আর কি, সেই ভালোবাসার জীবনটাই আমাকে দাও। লেট দ্য লেভ গো বাই মি, এখানে লেভ মানে হচ্ছে ছোট নদী, ঠিক আছে, ছোট্ট নদীকে আমার পাশ দিয়ে বয়ে যেতে দাও। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি। তো দেখো গিভ মানে কি দাও, দ্য জলি হেভেন অ্যাবাভ, জলি মানে হচ্ছে কি আনন্দমুখর, আর হেভেন মানে স্বর্গ, এখানে আমরা আকাশটাকে বলবো আর কি, ওকে। তো অ্যাবাভ মানে হচ্ছে ওপরে, অর্থাৎ আমার মাথার ওপরে দাও আনন্দমুখর আকাশ, অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, এখানে নাই বলতে হচ্ছে কাছে, ঠিক আছে, এবং আমার কাছাকাছি, যে বাই ওয়ে বলতে সরু রাস্তা, যেটা গ্রামের যে গ্রাম্য পথ সরু রাস্তা, সেই পথ আমার কাছাকাছি দাও, যে পথ দিয়ে আমি চলতে পারবো। অর্থাৎ একজন ভ্যাগাবন্ডের জীবনে কী কী প্রয়োজন, তার কী কী চাই আর কি জীবনে দরকার, সেইগুলো তিনি এখানে বলছেন, ঠিক আছে। এরপর দেখো, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, তো বেড মানে কি বিছানা, ইন দ্য বুশ মানে হচ্ছে ঝোপ, তো ঝোপের মধ্যে আমার বিছানা, ঠিক আছে, চাই ঝোপের মধ্যেই আমার বিছানাটা থাকবে আর কি। উইথ স্টার্স টু সি, যেখানে রাতের যে স্টার মানে কি হচ্ছে তারা, যেখানে রাতের তারাগুলো আমি দেখতে পাবো, এরকম জায়গায় আমার বিছানা থাকবে। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার,
ওকে, রিভার মানে হচ্ছে নদী, আর এখানে ব্রেড মানে কি রুটি, ডিপ মানে হচ্ছে ডোবানা কোনো কিছুতে। তো রুটি আমি খাবো কোথায়, নদীর জলে ডুবিয়ে বা নদীর জলে ভিজিয়ে আমি রুটি খাবো। দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার। তো দেখো, দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, লাইক মি মানে কি আমার মতো, তো আমার মতো মানুষের এটাই হচ্ছে জীবন, অর্থাৎ এই রকম জীবনই আমি চাই। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, তো অর্থাৎ এই জীবনই হচ্ছে আমার চিরকাল চলতে থাকবে এরকমভাবেই। ঠিক আছে, পরের স্ট্যান্ডাতে দেখো কি বলা হচ্ছে, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট হোয়াট উইল বি ওভার মি। তো এখানে কি বলা হচ্ছে, লেট দ্য ব্লো, এখানে ব্লো বলতে আঘাত, ঠিক আছে, লেট দ্য ব্লো ফল মানে আঘাতকে পড়তে দাও বা আসতে দাও, সুন অর লেট, সুন মানে কি শীঘ্র, আর লেট মানে হচ্ছে কি তারা মানে দেরি করে আর কি, ঠিক আছে, অর্থাৎ আঘাত আসতে দাও দ্রুত বা দেরি করে। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপরে যা হওয়ার সেটা হতে দাও, অর্থাৎ আমি এরকম জীবনই চাই, কিন্তু আমি খোলা আকাশের নিচে থাকবো, ঠিক আছে, ঝোপের মধ্যে আমার বিছানা থাকবে, ওখানে নদীর জলে আমি রুটি ভিজে খাবো, ঠিক আছে, আমার জন্য সরু পথ থাকবে চলার জন্য, মাথার উপরে আকাশ থাকবে, এইরকমই আমার জীবনটা হবে, এবং সেখানে যদি কোনো আঘাত আসে সেই আঘাত আসতে দাও, ঠিক আছে, আমার ওপরে যা হবার সেটা হতে দাও। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি। তো কী বলছে দেখো, গিভ মানে কি দাও, দ্য ফেস মানে হচ্ছে মুখ আর কি, দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, অর্থাৎ পৃথিবীটা, খোলা যে পৃথিবী সেই পৃথিবীটা আমার চারপাশে যেন থাকে, অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে থাকবে কি রাস্তা, চলার যে পথ সেটা থাকবে। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, নর আ ফ্রেন্ড টু নো মি। তো দেখো বলছে ওয়েলথ, ওয়েলথ মানে কি সম্পদ, ওয়েলথ আই সিক নট, সিক মানে কি খোঁজা বা সন্ধান করা, অর্থাৎ আমি কোনো সম্পদের সন্ধান করি না বা সম্পদের আমার কোনো প্রয়োজন নেই। হোপ নর লাভ, হোপ মানে কি আশা, আমার কোনো আশা নেই, নর লাভ কোনো ভালোবাসাও নেই, নর আ ফ্রেন্ড আমার কোনো বন্ধু নেই, টু নো মি যে আমাকে চিনবে বা জানবে। ওকে, আমার কোনো বন্ধুরও প্রয়োজন নেই, কোনো আশা ভালোবাসা সম্পদ এগুলোর আমার কিছুই প্রয়োজন নেই। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি। দেখো, অল আই সিক, আমার যেটা অল আই সিক মানে আমি যেটা খুঁজি বা যেটা আমি সন্ধান করে চলেছি সেটা কি, দ্য হ্যাবাভ দ্য হেভেন অ্যাবাভ, আমার মাথার ওপর, এখানে হেভেন মানে কি স্বর্গ হয়, কিন্তু এখানে আমরা আকাশটাকে বলবো, আমার মাথার ওপরে খোলা আকাশটাই আমার প্রয়োজন আর কি, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার পায়ের নিচে থাকবে কি চলার পথ, ঠিক আছে, রোড বলতে কি পথ বা রাস্তা, এবং আমার নিচে থাকবে পায়ে চলার পথ বা রাস্তা। এরপর দেখো, অর লেট অ্যাটম ফল অন মি ওয়্যার অ্যা ফিল্ড আই লিঙ্গার। তো এখানে কি বলা হচ্ছে, অর অথবা, লেট অ্যাটাম ফল অন মি, অ্যাটাম বলতে কি হেমন্তকাল, হেমন্তকালে কি হয় ঠান্ডা পড়ে আর কি, ঠিক আছে, তো লেট অ্যাটাম মানে হেমন্তকে, ফল অন মি আমার উপরে পড়তে দাও, হোয়ার যেখানে, আ ফিল্ড, এখানে আ ফিল্ড মানে কি, ফিল্ড মানে হচ্ছে মাঠ, তার আগে দেওয়া আছে, আ ফিল্ড মানে হচ্ছে মাঠের মধ্যে, ইন দ্য ফিল্ড যেটাকে বলা হয় সেটাকে এখানে সংক্ষেপে বলা হচ্ছে আ ফিল্ড। হোয়ার আ ফিল্ড মানে যেখানে মাঠের মধ্যে, আই লিঙ্গার, এখানে লিঙ্গার মানে হচ্ছে সময় কাটানো, স্পেন্ড সময় অতিবাহিত করা, অর্থাৎ এই বসন্ত মানে হেমন্তকাল আমার উপরে পড়তে দাও, এবং আমি তখন কি করব, মাঠের মধ্যে আমি আমার যে সময় সেটা অতিবাহিত করব। সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি বাইটিং দ্য ব্লু ফিঙ্গার। দেখো, সাইলেন্স মানে কি, সাইলেন্স মানে নীরবতা, চুপচাপ হয়ে যাওয়া, তো সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি, অর্থাৎ গাছের ওপরে পাখি কী করবে, চুপচাপ হয়ে যাবে, এই মানে এই হেমন্তকালে পাখি মানে শীতের সময় পাখি চুপচাপ হয়ে যায় আর কি। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, ফিঙ্গার মানে কি আঙ্গুল, আর ব্লু মানে হচ্ছে নীল, তো নীল আঙ্গুলকে কামড়ে ধরে আর কি, তো এখানে বাইটিং মানে কি কামড় দেওয়া, তো এখানে ব্লু ফিঙ্গার বলতে প্রচণ্ড ঠান্ডায় আঙুল নীল হয়ে যায়, তো সেটাকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ এই সময় যে প্রচণ্ড ঠান্ডা হয় সেটাকেই এখানে বোঝানো হচ্ছে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন। দেখো, হোয়াইট মানে কি সাদা, অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড মানে হচ্ছে মাঠ, আর ফ্রস্টি মানে হচ্ছে তুষারে ঢাকা, তো তুষারাবৃত যে মাঠ সেটা কীরকম, অ্যাজ মিল মানে হচ্ছে, মিল বলতে খাবার, কিন্তু এখানে হচ্ছে মানে গুঁড়ো করা যে ময়দা আর কি, ঠিক আছে, কোনো মানে শস্য দানাকে গুঁড়ো করে যে ময়দার মতো করা হয়, সেই সাদা খাবারটাকেই, সাদা ময়দাটাকেই এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, যেখানে মাঠটা হবে কীরকম হয়ে যাবে, মানে তুষারে মানে ঢেকে সেটা সাদা হয়ে যাবে আর কি, এরকম মাঠ থাকবে। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, তো ওয়ার্ম মানে কি গরম, দ্য ফায়ার সাইড মানে কি আগুনের পাশে, তো আগুনের পাশে যে মানে গরম যেটা সেটা কী হবে, হ্যাভেন মানে সেটাই হচ্ছে নিরাপদ স্থান হবে আমার জন্য। আর কি হবে, নট টু অ্যাটম উইল আই ইয়েল্ড
তো দেখো নট টু অ্যাটম উইল আই ইয়েল্ড, ইয়েল্ড মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আমি এই অ্যাটম বা হেমন্তকালের কাছে বা হেমন্তের কাছে আমি আত্মসমর্পণ করবো না। যদি এই সময় প্রচণ্ড ঠান্ডা হয় তবুও আমার খোলা আকাশের নিচেই ঝোপের মধ্যেই আমার কিন্তু থাকবে আমার মানে বাসস্থান আর কি। তো আমি এই অ্যাটমের কাছে কোনো আত্মসমর্পণ করব না। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও আমি হার মানব না। ঠিক আছে, নেক্সট দেখো লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট দ্য ব্লো ফল সুন অর লেট। দেখো এই যে স্ট্যান্ডার্ডটা আমরা পড়বো এটা কিন্তু আমরা দ্বিতীয় স্ট্যান্ডার্ডটাও একবার পড়েছিলাম, সেই স্ট্যান্ডার্ডটাও এখানে আরেকবার তুলে দেওয়া হয়েছে। ওকে, অর্থাৎ এখানে জোর দেওয়ার জন্যই এই লাইন মানে এই স্ট্যান্ডার্ডটিকে কবি দুবার এখানে ব্যবহার করছেন। তো কী বলা হচ্ছে, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, অর্থাৎ আঘাত আমার ওপরে আসতে দাও দেরি করে বা তাড়াতাড়ি। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপরে যা হবার হতে দাও। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারপাশে খোলা আকাশটিকে আমার চারপাশে দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার হচ্ছে পায়ের নিচে যেন চলার পথটা থাকে। ওয়েলথ আই আস্ক নট হোপ নর লাভ, আমার কোনো মানে ওয়েলথ মানে সম্পদের প্রয়োজন নেই, কোনো আশা আমার চাই না, কোনো ভালোবাসারও আমার প্রয়োজন নেই। নট আ ফ্রেন্ড টু নো মি, আমার কোনো বন্ধুরও প্রয়োজন নেই যে আমাকে চিনবে বা জানবে। অল আই আস্ক দ্য হেভেন অ্যাবাভ, আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার মাথার উপরে যেন খোলা আকাশটা থাকে। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার পায়ের নিচে যেন চলার পথটা থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কবিতা যেটা লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। কবিতাটা আমরা পড়লাম বাংলা অর্থসহ। এরপর আমরা এখানে যে অ্যাক্টিভিটি দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব। দেখো প্রথমে কয়েকটি আমাদের ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, শব্দ দেওয়া আছে। প্রথমে রয়েছে লেভ, লেভ মানে হচ্ছে কি স্ট্রিম অর্থাৎ ছোটো নদী। জলি মানে হচ্ছে হ্যাপি অর্থাৎ খুশি। নাই মানে হচ্ছে নিয়ার অর্থাৎ কাছাকাছি। অ্যাফিল্ড মানে হচ্ছে ইন দ্য ফিল্ড অর্থাৎ মাঠের মধ্যেখানে। লিঙ্গার মানে হচ্ছে কি স্পেন্ড আ হোয়াইল মানে কিছু সময় কাটানো। মিল মানে হচ্ছে গ্রেনস অফ সেরিল আফটার আ কোর্স গ্রাইন্ডিং, মানে হচ্ছে কি গুঁড়ো করার পর, শস্য দানা গুঁড়ো করার পর যে ময়দার মতো অবস্থা মানে হয় আর কি সাদা, সেটাকে বলা হচ্ছে এখানে মিল। তারপরে হ্যাভেন মানে হচ্ছে আর সেফ প্লেস, একটা নিরাপদ জায়গা। ইয়েল্ড, এখানে ইয়েল্ড বলতে সারেন্ডার অর্থাৎ আত্মসমর্পণ করা। ব্লো মানে হচ্ছে কি ট্রাভেলস অ্যান্ড চ্যালেঞ্জেস। ঠিক আছে, ব্লো মানে হচ্ছে মানে সমস্যা এবং চ্যালেঞ্জিং একটা ব্যাপার আর কি, অর্থাৎ আঘাতকে এখানে সাধারণত বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এরপর দেখো আমাদের রয়েছে অ্যাক্টিভিটি রয়েছে, এখানে আমাদের লেটস ডু চলো কাজ করি। তারপর আমাদের প্রথমে যেটা দেওয়া আছে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ প্রথমে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যে অপশানগুলো দেওয়া আছে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার এতে কী বলা হচ্ছে, দ্য ভ্যাগাবন্ড উইসেস টু হ্যাভ হিজ বেড, অর্থাৎ এই যে ভ্যাগাবন্ড বা ভবঘুরে তার যে বিছানা সেটা সে কোথায় মানে চেয়েছে, তার বিছানাটা কোথায় হতে পারে। ইন দ্য ফ্রস্টি ফিল্ড, ইন দ্য বুশ, অ্যাট আ রোড সাইড ইন। সঠিক উত্তর অপশান 2-এরটা হবে। তো এই ভ্যাগাবন্ড কী চেয়েছে, তার ঝোপের মধ্যে তার যেন বিছানাটা থাকে এবং সেখান থেকে সে রাতের আকাশের তারাগুলো যেন দেখতে পায়। তো অপশান 2-এরটা আমাদের সঠিক হবে। এরপর দেখো নাম্বার বিতে কী দেওয়া আছে, দ্য ভ্যাগাবন্ড প্রেইজ ফর আ লাইফ, অর্থাৎ ভ্যাগাবন্ড যে জীবনের প্রার্থনা করেছে সেটা কীরকম জীবন। ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, ডিভোটেড টু সোশ্যাল ওয়ার্ক, স্পেন্ড আ কমফোর্ট অ্যান্ড লাক্সারি। তো ভ্যাগাবন্ড কীরকম জীবন চেয়েছে, অপশান এ একটা সঠিক হবে। ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, অর্থাৎ প্রকৃতির খুব কাছাকাছি সে থাকতে যায় আর কি, সমস্ত মানে সে যেখানে থাকবে তার চারপাশে শুধু প্রকৃতিটাই যেন থাকে। ঠিক আছে, তো সেটাই সেরকম জীবনই সে চেয়েছে। এরপর নাম্বার সিতে দেওয়া আছে দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, অর্থাৎ ভ্যাগাবন্ড কী চায় না, কিসের খোঁজ সে করে না। দ্য হেভেন অ্যাবাভ হিম, ওয়েলথ দ্য রোড বিলো মি। সঠিক উত্তর অপশান 2-এরটা হবে। ওয়েলথ মানে সম্পদের তার কোনো প্রয়োজন নেই, সে কোনো সম্পদ খোঁজে না। ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 2-তে আমাদের কি বলা হয়েছে এখানে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাদের লিখতে হবে আর কি। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার, এবং প্রত্যেকটা উত্তরের সপক্ষে আমাদের একটি সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, কেন ঠিক এবং কেন ভুল হচ্ছে সেটা তার সপক্ষে আমাদের একটা স্টেটমেন্ট লিখতে হবে, সেটা আমাদের কবিতা থেকে কবিতার লাইন তুলে দিতে হবে। ঠিক আছে, নাম্বার এতে দেওয়া আছে কি, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। তো এখানে বলা হচ্ছে দ্য ভ্যাগাবন্ড মানে হচ্ছে কি এই যে ভবঘুরে, ওয়ান্টস দ্য ওয়ে মানে পথটা চায়, টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম তার থেকে অনেক দূরে যেন তার পথটা হয়। তো এটা আমাদের ভুল তথ্য। ভ্যাগাবন্ড কী চেয়েছে, তার পথটা যেন তার কাছাকাছি থাকে। ঠিক আছে, তার কাছেই যেন চলার পথ থাকে। তো আমাদের এটা আমাদের কী লিখবো, এফ লিখবো, এটা এফ হচ্ছে আমাদের। ঠিক আছে, ভুল তথ্য, তার জন্য আমরা এখানে এফটাই লিখবো। ঠিক আছে, এখানে এফ হবে। তো এরপর যেটা আমাদের এখানে আমাদের কি সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কী লিখবো, সাপোর্টিং স্টেটমেন্টগুলো দেখো তোমরা আমাদের কবিতা থেকে লিখবে।
এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, অর্থাৎ যে চলার যে পথ সেটা যেন আমার কাছাকাছি থাকে, এটা ভ্যাগাবন্ড বলেছিল আমাদের কবিতার মধ্যে। তো সেই লাইনটাই আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তুলে দিতে হবে। ওকে, তো এরপর নাম্বার বিতে আমাদের কি রয়েছে, এখানে বলা হচ্ছে দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার, অর্থাৎ এই ভ্যাগাবন্ড কী করবে, তার যে ব্রেড মানে কি রুটি সেটা নদীর জলে ভিজিয়ে খাবে আর কি, বা নদীর জলে ভেজাবে। এটা আমরা কবিতার মধ্যে দেখেছিলাম, তাই এটা সঠিক তথ্য হবে। তো আমরা এখানে লিখবো এটা টি, এবং এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কি, ব্রেড আই ডিপ ইন দ্য ব্রেড আই ডিপ এখানে ইন দ্য হবে, ঠিক আছে, ব্রেড আই ডিপ ইন দ্য ওয়াটার, এখানটা ইনটা হবে, ঠিক আছে, ব্রেড আর ডিপ ইন দ্য ওয়াটার, মানে নদীর জলে আমি আমার যে ব্রেড সেটা ভিজিয়ে নেবো আর কি, ঠিক আছে। এই লাইনটা আমাদের কবিতার মধ্যে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে দেখে এটাকে লিখবে। তারপর যেটা আমাদের রয়েছে দেখো নাম্বার সিতে, ওয়েন অ্যাটাম কামস দ্য বার্ড আর গোয়িং টু বি হ্যাপি, অর্থাৎ টু বি হ্যাপি উইথ দেয়ার চার্পিংস বলতে পাখির যে কিচিরমিচির আওয়াজ সেটাকে বোঝানো হচ্ছে। তো যখন মানে হেমন্তকাল আসে তখন পাখিরা মানে খুব আনন্দিত হয় এবং তাদের কিচিরমিচির আওয়াজটা করে। এটা ভুল তথ্য আমরা কী দেখেছিলাম, অ্যাটামের সময় পাখিরা সাইলেন্স হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের এটা কী হবে, এফ হবে, আমরা এখানটা লিখবো এটা হচ্ছে এফ, ঠিক আছে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কী দেবো আমরা, দেখো সাইলেন্সিং দ্য বার্ডস অন ট্রি, মানে গাছের ওপরে পাখিরা কী হয়ে যায়, সাইলেন্স হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, এটা আমরা এখানে স্টেটমেন্ট লিখবো, ঠিক আছে। পরটা দেখো নাম্বার ডিতে, দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অ্যাটাম অর উইন্টার, অর্থাৎ ভ্যাগাবন্ড এই অ্যাটাম এবং উইন্টার এই সমস্ত যে মানে শীতের যে সময়, এই সময়গুলোর কাছে সে হার মানবে না, ঠিক আছে, মানে ভয় করবে না, এটা সঠিক তথ্য, এটা আমরা পড়েছি, ঠিক আছে। তো আমরা টি লিখবো এখানে, এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের দিতে হবে, কী দেবো, দেখো নট টু অ্যাটাম উইল আই ইয়েল্ড, এখানে আইটা হবে উইল আই ইয়েল্ড, তোমরা কবিতার থেকে লাইনগুলো দেখে দেখে লিখবে, ঠিক আছে। নট টু অ্যাটাম উইল আই ইয়েল্ড নট টু উইন্টার ইভেন, ঠিক আছে, নট টু উইন্টার ইভেন, এবং শীতকালের কাছে বসন্তকালের হেমন্তকালের কাছে বা শীতকালের কাছে কারো কাছে আমি হার মানবো না, ঠিক আছে। এইটা লাইনগুলোকে আমরা এখান থেকে একবার দেখে নিই, দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে এই যে এলেন্টার নট টু অ্যাটাম উইল আই ইয়েল্ড, ঠিক আছে, নট টু উইন্টার ইভেন, এটা লিখতে হবে আমাদের, ঠিক আছে। পরের প্রশ্নগুলো দেখো নাম্বার অ্যাক্টিভিটি 3-তে, এখানে দেওয়া আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি, এগুলো এই সেন্টেন্সগুলোকে মানে সম্পূর্ণ করতে হবে, অর্থপূর্ণ বাক্যে পরিণত করতে হবে। তার প্রথমে দেওয়া আছে নাম্বার এতে, দ্য ভ্যাগাবন্ড ইজ আ পার্সন হু, মানে ভ্যাগাবন্ড এমন একটা ব্যক্তি যে হু, এরপর কী লিখবো, সে কী চায়, ভ্যাগাবন্ড কী ধরনের মানে ব্যক্তি, হু ওয়ান্ডার্স এমলেসলি, মানে ভ্যাগাবন্ড এমন ধরনের একজন মানুষ, সে হচ্ছে এমলেসলি মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, ঠিক আছে। তো এখানে আমরা লিখলাম ওয়ান্ডার্স এমলেসলি, তো ভ্যাগাবন্ড ইজ আ পার্সন হু ওয়ান্ডার্স এমলেসলি মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে, আর ওয়ান্ডার্স মানে হচ্ছে ঘুরে বেড়ায়। এরপর নাম্বার বিতে, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস আ লাইফ অফ, মানে ভ্যাগাবন্ড একটা জীবন চায়, কীরকম জীবন চায়, অফ আমরা লিখবো অফ হিজ লাভ, মানে তার ভালোবাসার জীবনটাই সে চায়, যে জীবন সে ভালোবাসে সেই জীবনটাই সে চায়। তো এখানে আমরা লিখবো হিজ লাভ, তার ভালোবাসার জীবন সে চায়। নাম্বার সিতে, দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর, মানে ভ্যাগাবন্ড চায়, কী চায় ভ্যাগাবন্ড চায় জলি হেভেন অ্যাবাভ, তার মাথার উপরে যেন খোলা আকাশটা থাকে, এটা হচ্ছে ভ্যাগাবন্ড চায়, আমরা লিখবো জলি হেভেন অ্যাবাভ। নাম্বার ডিতে হচ্ছে দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ড্যাশ টু নো হিম, তো ভ্যাগাবন্ড দেখো ভ্যাগাবন্ড ডাজ নট টু নো, মানে তাকে কেউ জানবে না, চিনবে না, তো কী লিখবো আমরা এখানে, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক আ ফ্রেন্ড, মানে ভ্যাগাবন্ড কোনো বন্ধু খোঁজে না যে তাকে চিনবে বা জানবে, তো এখানে আমরা লিখবো দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক আ ফ্রেন্ড, ভ্যাগাবন্ড কোনো বন্ধু সে খোঁজে না বা প্রয়োজন নেই যে তাকে চিনবে বা জানবে। নাম্বার অ্যাক্টিভিটি 4-এ দেওয়া আছে, দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, কী ধরনের জীবন ভ্যাগাবন্ড চাই। তো দেখো আমরা এখানে উত্তরটা এভাবে লিখবো, দ্য ভ্যাগাবন্ড লিভ অ্যান্ড ওয়ান্ডার অ্যামিড নেচার, অর্থাৎ ভ্যাগাবন্ড কোথায় বাস করবে, ভ্যাগাবন্ড বাস করবে এবং ঘুরে বেড়াবে প্রকৃতির মধ্যে। হি ডাজ নট ডিজায়ার ফ্রেন্ড, তার কোনো বন্ধুর সে প্রয়োজন নেই। ওয়েলথ অর লাভ, তার সম্পদ বা ভালোবাসা এগুলোর প্রয়োজন নেই। হি ডিজায়ার্স দ্য স্কাই অ্যাবাভ অ্যান্ড দ্য হি ডিজায়ার্স দ্য স্কাই অ্যাবাভ, সে মানে মাথার উপরে তার আকাশটা প্রয়োজন, আর কি দ্য রোড বিল, এবং পায়ের নিচে তার পথটা
সেটা প্রয়োজন। তো এরকমভাবে আমরা এটাকে লিখবো। প্রথমের উত্তরটা আমরা এখানে লিখলাম। তারপর দেখো পরের যে উত্তরগুলো আমাদের এখানে আসছে না, তো আমি এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা উত্তরগুলো এভাবে লিখবে, দেখে নাও, ঠিক আছে। তারপর দেখো নাম্বার বি এরটা, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড। কোন জিনিসটা ভ্যাগাবন্ডের কোনো মানে ভ্যাগাবন্ডের ইন্টারেস্ট নেই, কোন জিনিসের উপর প্রতি ভ্যাগাবন্ডের কোনো ইন্টারেস্ট নেই বা আগ্রহ নেই। তো আমরা এখানে লিখবো ওয়েলথ, লাভ অ্যান্ড ফ্রেন্ডস আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড। অর্থাৎ এই যে মানে ওয়েলথ মানে কি, সম্পদ, ভালোবাসা এবং বন্ধু, এই সমস্ত জিনিসের প্রতি ভ্যাগাবন্ডের কোনো ইন্টারেস্ট নেই বা আগ্রহ নেই। তারপর হচ্ছে নাম্বার 4 প্রশ্ন বা ডি এর প্রশ্ন। এখানে দেখছো নাম্বার সি এরটা হবে, হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু ওয়েন উইন্টার ফলস। যখন হচ্ছে শীত পড়বে আর কি, শীত নেমে আসবে, তখন ভ্যাগাবন্ড কী করবে? তখন ভ্যাগাবন্ড, দেখো আমরা উত্তরটা এখানে লিখবো, অপশান সি এরটা উত্তর হবে এখানে, ইন উইন্টার অর্থাৎ শীতকালে, ওয়েন দ্য ফায়ার সাইড প্লেস ইজ ওয়ার্ম, যখন হচ্ছে আগুনের পাশে যেটা একটা গরম মানে যেটা গরম যেটা সেটা একটা ভালো একটা নিরাপদ জায়গা, সেই সময় কী করবে? স্টিল দেন, তখনও সে দ্য ভ্যাগাবন্ড উইল নট সারেন্ডার উইন্টার, তখনও সে কিন্তু শীতকালের কাছে সারেন্ডার করবে না, সে কিন্তু খোলা আকাশের বা খোলা মাঠে কিন্তু সে থাকতে চাইবে। ওকে, নাম্বার সিতে ডিতে দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব আ ফিল্ড ইন অ্যাটাম, মানে একটা মাঠকে কবি কীভাবে, মানে এই অ্যাটাম মানে হেমন্তকালের মাঠকে কবি কীভাবে বর্ণনা করেছেন? হেমন্তকালের যে মাঠ সেটা কি তুষারাবৃত মাঠ, ঠিক আছে, তার সঙ্গে বর্ণনা করেছেন। তো লিখবো আমরা হাউ, উত্তরটা দেখো, দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য অ্যাটাম ফিল্ড অ্যাজ ফ্রস্টি মিল, অর্থাৎ এই হেমন্তকালের মাঠকে কবি একটা মানে হচ্ছে ফ্রস্টি মানে হচ্ছে তুষারাবৃত যে খাবার, তুষারাবৃত যে সাদা রঙের ময়দা তার সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে মিল বলতে সাদা ময়দার সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে, সাদা ময়দা। তো এখানে আমাদের ডিএরটা হচ্ছে এই উত্তরটা আমরা এখানে লিখবো এইভাবে, ঠিক আছে। তারপরে দেখো পরেরটা হচ্ছে আমাদের ইয়েস নাম্বার ইতে, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্ডা ওয়ান্স আগেন, মানে সেকেন্ড যে স্ট্যান্ডা 2 নম্বর স্ট্যান্ডাটা কবি আবার কিন্তু শেষে আরেকবার রিপিট করেছেন, দুবার আছে এই সেকেন্ড স্ট্যান্ডাটা। এটা কেন কবি ব্যবহার করেছেন সেটা আমাদের লিখতে হবে। তো কেন ব্যবহার করছেন? দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড স্ট্যান্ডা, সেকেন্ড এখানে স্ট্যান্ডারা লিখবে, সেকেন্ড স্ট্যান্ডা ওয়ান্স আগেন টু এক্সপ্রেস হিজ কিডনেস অফ দ্য ভ্যাগাবন্ড লাইফ, অর্থাৎ কবির এই যে ভ্যাগাবন্ড লাইফের মানে জীবনের প্রতি যে আগ্রহ, তার ভীষণ আগ্রহ রয়েছে, সেটা বোঝানোর জন্যই তিনি এই সেকেন্ড স্ট্যান্ডারটাকে দুবার ব্যবহার করেছেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নাম্বার ই, এটার আনসার। এরপর হচ্ছে আমাদের পরের প্রশ্ন নাম্বার এফ। এখানে দেখো, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম, এই কবিতার মধ্যে দিয়ে কবি কী মেসেজ বা কী বার্তা দিতে চেয়েছেন আমাদেরকে, ঠিক আছে। প্রশ্ন উত্তরগুলো তোমরা এখান থেকে আরেকবার দেখে নাও, ঠিক আছে। এরপর দেখো সবার শেষের যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে, থ্রু দিস পোয়েম, এই কবিতার মধ্যে দিয়ে দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ দ্য মেসেজ অফ ফ্রিডম, মানে হচ্ছে এই কবিতার মধ্যে দিয়ে কবি আমাদেরকে একটা স্বাধীনতার মেসেজ দিতে চেয়েছেন, মানে আমরা প্রত্যেকেই স্বাধীনভাবে থাকতে চাই, ঠিক আছে, সবাই কিন্তু স্বাধীনভাবেই থাকতে চায়, সেটার মেসেজই বা সেটার বার্তা তিনি দিয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। ওকে, পরেরটা দেখো আমাদের এখানে রয়েছে অ্যাক্টিভিটি 5, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। এখানে দেখো কলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলোর অর্থ দেওয়া আছে ডান দিকের বি কলামে, এগুলোকে আমাদের কী করতে হবে? মেলাতে হবে। যেমন প্রথমে দেওয়া আছে কি লাভ, এরপর হেভেন, নাই, লেভ, তারপর হচ্ছে ফ্রস্টি, ফ্রেন্ড। তো দেখো প্রথমে দেওয়া আছে লাভ, এটা দেখো এখানে প্রথমে কী রয়েছে, আ স্ট্রিম অর আ রিভিউলেট। তো আর স্ট্রিম আর রিভিউলেট মানে হচ্ছে ছোট্ট নদী, ঠিক আছে, ছোট্ট নদী, যেটাকে বলা হচ্ছে লেভ, এলএভিএল, লেভ মানে হচ্ছে ছোট্ট নদী বা হচ্ছে সেটা বলা হয় লেভ। তো এটাকে আমাদের এইখানে এটার সাথে মিলবে, ঠিক আছে, লেভ এর সাথে। তারপর কি যে এখানে দেখো রয়েছে কি নাম্বার মানে বি কলামে দ্বিতীয়টা, দ্যাট হুইচ ইজ নিয়ার, যেটা হচ্ছে কাছাকাছি। তো কাছাকাছিকে আমরা কী পড়েছি কবিতার মধ্যে? নাই, NIGH, নাই, নাই মানে হচ্ছে কি কাছাকাছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এর সঙ্গে মিলবে। তো আমরা এটা এর সঙ্গে মিলাম। এরপরটা দেখো, আ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে একটা অনুভূতি যেখানে আমরা মানে যত্ন, একে অপরের যত্ন নিই এবং আন্ডারস্ট্যান্ডিং মানে একটা বোঝাপড়া থাকে। তো সেটা হচ্ছে আমরা কি লিখবো? লাভ, LOV, লাভ মানে হচ্ছে ভালোবাসা, ঠিক আছে। তো এটার সঙ্গে কিন্তু আমাদের এটা হচ্ছে মিলবে। এরপর দেখো পরটা যেটা দেওয়া আছে, আ পার্সন হু স্ট্যান্ডস বাই অল টাইমস, একজন ব্যক্তি যে সবসময় আমাদের পাশে থাকে সেটা কি আমাদের বন্ধু হতে পারে, ঠিক আছে, এটা কী হবে? ফ্রেন্ড হবে। তারপর কাভার্ড উইথ থিন আইস মানে হচ্ছে পাতলা বরফ দিয়ে ঢাকা, যেটা সেটা কী বলে? ফ্রস্টি। তো এটা হবে
এই যে ফ্রস্টি মানে হচ্ছে উপরে তোষারাবৃত। তারপর আ প্লেস ওয়ার আ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড, অর্থাৎ একটা প্লেস যেখানে কী করে একটা আত্মা শান্তি খুঁজে পায়, সেটা হচ্ছে হেভেন মানে হচ্ছে স্বর্গ। ঠিক আছে, এই দেখো এখানে আমরা এটার সাথে মিলবে। তো এরকম করে আমরা এগুলোকে কিন্তু তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখো আমাদের অ্যাক্টিভিটি 6 যেটা দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। এই ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর অ্যান্টোনিমগুলো আমাদের লিখতে হবে, বা বিপরীত শব্দ সেগুলো আমাদের কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, যেমন দেখো প্রথমে রয়েছে দেয়ার ইজ আ ড্যাশ, এখানে যে ওয়ার্ম, ঠিক আছে, ব্রিজ ব্লোয়িং ফ্রম আ সি, তো ওখানে ওয়ার্ম মানে কি গরম, তো এর বিপরীত শব্দ কী হবে, কুল লিখবো আমরা, COOL, কুল। ঠিক আছে, দেখো দেয়ার ইজ আ কুল ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি, সমুদ্র থেকে একটা ঠান্ডা বাতাস বইছে। তারপরে হিজ কোট ইজ, এখানে দেখো হোয়াইট ইন কালার, তো আমরা কি লিখবো, হোয়াইটের বিপরীত কী হবে, ব্ল্যাক, BLACK, তো হিজ কোট ইজ ব্ল্যাক ইন কালার, তার কোটটি হচ্ছে কালো। এরপর হচ্ছে আফটার স্প্রিং কামস, তারপর দেখা যাচ্ছে উইন্টার মানে স্প্রিং মানে বসন্তকালের পরে কী আছে, আমরা এখানে লিখবো উইন্টারের বিপরীত কী হয়, সামার হয়, তো SUMMER, তো আমরা লিখবো আফটার স্প্রিং কামস উইন্টার, মানে বসন্তকালের পরে হচ্ছে সামার, গ্রীষ্মকাল আসে। ফ্রম দ্য মাউন্টেন টপ আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং ড্যাশ অ্যাবাভ, এখানে অ্যাবাভ মানে কি ওপরে, তো কী হবে এখানে বিপরীত শব্দ কী হবে, বিলো মানে হচ্ছে নিচে। ঠিক আছে, এখানে আমরা লিখবো বিলো। তো ফ্রম দ্য মাউন্টেন টপ মানে পাহাড়ের ওপর থেকে, আই কুড সি আমি দেখতে পাই, দ্য রিভার ফ্লোয়িং বিলো মানে নিচে নদী বয়ে যাচ্ছে। আই ডু নট ওয়ান্ট টু বি ড্যাশ ফর দ্য মিটিং, তো এখানে আর্লি দেওয়া আছে, আর্লি মানে কি তাড়াতাড়ি, এবং এর বিপরীত শব্দ কী হবে, লেট। তো আই ডু নট ওয়ান্ট টু বি লেট ফর দ্য মিটিং, আমি মিটিংয়ে দেরি করতে চাই না। তো এগুলোর আমরা বিপরীত শব্দ লিখলাম ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর। ঠিক আছে, এরপর অ্যাক্টিভিটি 7 দেখো কী দেওয়া আছে, মেক অ্যাজ মেনি নিউ ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য পোয়েম বাই অ্যাডিং সাফিক্স ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দেখো এই যে শব্দগুলো দেওয়া আছে, মানে এই বর্ণগুলো বা লেটারগুলো দেওয়া আছে, ওয়াই, লেস, LSS, ঠিক আছে, ফুল, LY, TH, সাইড, ER, এই শব্দগুলো শেষে থাকবে, কোনো একটা ওয়ার্ডের শেষে দেওয়া থাকবে। ঠিক আছে, সেই রকম শব্দ তোমাদের লিখতে হবে। যেমন প্রথম কী আছে, ওয়াই দেখো ওয়েলদি এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওয়েলদি হতে পারে, হেলদি লিখতে পারে আমরা। ঠিক আছে, হেলদি যেমন এখানে মানে তুমি যতগুলো শব্দ পারবে কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে পারো, বা তুমি নিজে থেকেও কিন্তু লিখতে পারো। এখানে হেলদি একটা লিখতে পারি আমরা। ঠিক আছে, HALTHY, হেলদি মানে শেষের যেন ওয়াইটা থাকে। এরপর দেখো লেস দিয়ে আমাদের শব্দ লিখতে হবে, শেষের যেন LESS, লেসটা যেন থাকে। আমরা লিখতে পারি সেলফলেস, CLF, সেলফ, LESS, সেলফলেস একটা লিখলাম। তারপর আরও তোমরা লিখতে পারো সেলফলেস, তারপর হচ্ছে কি হোপলেস। ঠিক আছে, এই হোপলেস, HOPELESS, হোপলেস। ঠিক আছে, আরও অনেক শব্দ হবে শেষে LESS, লেস এটা যুক্ত করে, এগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, লিখতে পারো। তো আমি এই দুটো করে লিখলাম। তারপর দেখো ফুল দিয়ে লিখতে পারি আমরা কি, বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল হতে পারে। যে হ্যান্ডফুল, HANDFUL, হ্যান্ডফুল। ঠিক আছে, LY দিয়ে আমরা কি লিখতে পারি, LY দিয়ে দেখো ক্লেভারলি, CLEVERLY, ক্লেভারলি, শেষে LY যুক্ত হচ্ছে। ওকে, তোমরা আরও অন্য শব্দ খুঁজে লিখবে, আমি এখানে একটা দুটো করে লিখে দিচ্ছি। তারপর টি দিয়ে TH থাকবে শেষে, তো TH শেষে থাকবে সেরকম শব্দ আমরা কী লিখতে পারি, আর্থ, EARTH, শেষে দেখো TH আছে, আর্থ হতে পারে। ওকে, তারপর ওয়েলথ হতে পারে, WEALTH, ওয়েলথ। ঠিক আছে, এবার হেলথ হবে, HEALTH, হেলথ, সেটা আমরা লিখতে পারি। সাইড, শেষে সাইড থাকবে, তো রিভার সাইড হবে, RIVER, রিভার, SIDE, রিভার সাইড, VER, রিভার সাইড, SID, রিভার সাইড, রোড সাইড। ওকে, বিসাইডস হতে পারে, BESIDE, বিসাইড। ওকে, এগুলো লিখবে। শেষে ER যুক্ত করে তো আমরা শব্দ লিখতে হবে, ER যুক্ত করে, যেমন হচ্ছে ক্লেভারার, CLEAVER, ক্লেভার। ঠিক আছে, ক্লেভার। ওকে, তারপরে শেষে আর থাকবে, শেষে আর দিয়ে আমরা লিখতে পারি COME, কাম, তার সঙ্গে আমরা আর যুক্ত করতে পারি, কামার হয়ে গেল আমাদের আগন্তুক আর কি, এরকম। তো এরকম মানে শেষে থাকবে, এরকম এই বর্ণগুলো দিয়ে তোমরা নিজেরাও কিন্তু শব্দ খুঁজে লিখবে। ওকে,
তারপর দেখো অ্যাক্টিভিটি 8 এতে যেটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে ফাইন্ড পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস। এখানে যে শব্দগুলো মানে ওয়ার্ড এই বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোর মধ্যে আমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ খুঁজে বের করে লিখতে হবে। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কোনগুলো? যখন দেখো আমরা প্রথম সেন্টেন্সটা পড়ছি, হি গট ডাউন ফ্রম আ রানিং বাস, সে একটি চলন্ত বাস থেকে নেমে পড়লো। এখানে দেখো এই যে রানিং বাস, রানিং মানে কি চলন্ত, বাস মানে কি একটা বাস, এটা নাউন। এটা তো নাউনের আগে এই যে RUN রান, এটা কিন্তু একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করে এটা কী করা হয়েছে, পার্টিসিপেল করা হয়েছে। এবং পার্টিসিপেলটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন না, এখানে নাউনের আগে ব্যবহার হচ্ছে তার জন্য অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে আমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো ভার্বের সঙ্গে হচ্ছে আমাদের আইএনজি যুক্ত করে পার্টিসিপেল করা যায়, অথবা ভার্বের সঙ্গে ED এটা যুক্ত করে কিন্তু পার্টিসিপেল করা যায়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটাও আমরা দিতে পারি। তারপর তো এটা আমাদের হয়ে গেল কি পার্টিসিপেল। এরপর নাম্বার বিতে দেওয়া আছে কি, দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি। লোডেড ট্রাক মানে হচ্ছে বোঝাই করা যে ট্রাক মানে হচ্ছে লরি আর কি, সেটা কী করেছিল, একটা গাছকে হিট করেছিল বা আঘাত করেছিল, ধাক্কা মেরেছিল আর কি। তো এখানে দেখো লোডেড, এই যে লোডেড এটা হচ্ছে আমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। লরিটা কেমন ছিল না, বোঝাই করা লরি ছিল। আই মিট আ চার্মিং ওম্যান টুডে, এখানে চার্মিং ওম্যান, দেখো চার্মিং মানে হচ্ছে একটি চমৎকার একটি মহিলার সঙ্গে আজকে আমার দেখা হয়েছিল। এরপর ডোন্ট ইট রোটেন ম্যাঙ্গোস, তো পচা আম বা খারাপ আম খেয়ে না, এখানে রোটেন, এই যে রোটেন ম্যাঙ্গোটা কীরকম না, রোটেন, পচা। তো এটা হচ্ছে আমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট হচ্ছে একটি এক্সাইটিং একটি গেম, অর্থাৎ মজাদার একটি গেম। এই যে এক্সাইটিং এটা হচ্ছে আমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, গেমটা কীরকম না, এক্সাইটিং। এরপর অ্যাক্টিভিটি 8 কী বলা হচ্ছে দেখো, মেক নিউ সেন্টেন্সেস উইথ দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 8A। এই অ্যাক্টিভিটি 8A-তে আমরা যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলো পেলাম, এই যে রানিং, লোডেড, চার্মিং, তারা হচ্ছে রোটেন, এক্সাইটিং, এই শব্দগুলো দিয়ে আমাদের আরেকটি করে বাক্য লিখতে এখানে বলা হচ্ছে, নতুন বাক্য, যেখানে এই যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোকে ছাড়া অন্য কোনো বাক্য আমাদের লিখতে হবে একটি করে। তো আমরা ছোটো ছোটো বাক্য এখানে লেখার চেষ্টা করছি অন্য ধরনের। দেখো প্রথমে আমাদের রানিং দিয়ে আমরা একটি বাক্য লিখব, ঠিক আছে। তো লিখতে পারবো কি, ডোন্ট গট আপ দ্য রানিং বাস, মানে চলন্ত বাসে উঠো না, ঠিক আছে। আমরা লিখছি দেখো ডু নট গেট আপ, ঠিক আছে, ডু নট গেট আপ অন দ্য রানিং বাস, ঠিক আছে। তো এটা আমরা লিখলাম একটা বাক্য। এরপর কী দেওয়া হচ্ছে, লোডেড দিয়ে আমরা বাক্য লিখতে পারি একটা। তো দিস ট্রাক ইজ, দেখো আমরা লিখবো দিস ট্রাক ইজ ফুললি লোডেড, ঠিক আছে, LODED মানে লোডেড, LOADED, মানে লরিটা হচ্ছে সম্পূর্ণভাবে পরিপূর্ণ, ঠিক আছে, কোনো কিছু বোঝাই করা রয়েছে আর কি। এরপর চার্মিং মানে চমৎকার, ঠিক আছে। দ্য বার্ড ইজ চার্মিং লিখতে পারি, আমরা লিখে দিলাম দ্য বার্ড ইজ the bird has charming, CHARMING, charming feathers, ওকে, FEATHERS, মানে পাখিটার মানে চমৎকার পালক রয়েছে আর কি, ঠিক আছে, খুব সুন্দর দেখতে পালক রয়েছে। এরপর রোটেন দেখো, দিস ম্যাঙ্গোজ আর রোটেন লিখতে পারি, DHES, দোস ম্যাঙ্গোজ আর রোটেন, এই আমগুলি হচ্ছে কি, পচা। এরপর এক্সাইটিং, তো এক্সাইটিং আমি লিখতে পারি আই ওয়াজড অ্যান এক্সাইটিং, EXCITING, I watched an exciting game yesterday, yesterday, তো গতকাল আমি একটা চমৎকার গেম, একটা এক্সাইটিং গেম দেখেছিলাম, ওকে। এরকম করে আমরা একটি করে বাক্য লিখলাম এই শব্দগুলো দিয়ে। তারপর আমাদের অ্যাক্টিভিটি 9-এ যেটা দেওয়া আছে, পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ, এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটিকে পড়ে কোথায় আমাদের ফুলস্টপ হবে, কোথায় কমা হবে, ঠিক আছে, কোথায় মানে বিস্ময়সূচক চিহ্ন হবে, কোথায় ইনভার্টেড কমা হবে এবং কোথায় ক্যাপিটাল লেটার ইউজ হবে, সেইগুলো কিন্তু আমাদের এখানে লিখতে হবে। এটা আমি তোমাদের জন্য এখানে করে রেখেছি, তোমাদের এখান থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটাকে তোমরা এটাকে কী লিখবে,
এখানে আমাদের এই যে প্যাসেজটা এখানে রয়েছে, তো প্রথমে দেখো পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ, এটা প্যাসেজটাকে পাংচুয়েট করতে হবে তোমাদের বইতে যেটা রয়েছে। তো প্রথমে এখানে আমাদের একটা প্রথমে ইনভার্টেড কমা দিতে হবে, ঠিক আছে, ডবল ইনভার্টেড কমা, এবং প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, সেটা আমরা সবাই জানি। ডু ইউ নো ওয়াটসন, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে এবং ইনভার্টেড কমা হবে, ঠিক আছে, ডাবল ইনভার্টেড কমা হবে। সেড হোমস অ্যাজ উই স্যাট টুগেদার অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন, ওকে। এরপর আবার ইনভার্টেড কমা হবে, ইন দ্য ডার্কনেস আই হ্যাভ, এখানে কমা হবে, আই হ্যাভ রিয়েলি সাম হেজিটেশন, ওকে, হেজিটেশন ইন টকিং টু ইউ টু নাইট, দেয়ার ইজ আ রিস্ক অফ ডেঞ্জার, এখানে ইনভার্টেড কমা হবে এবং ফুল স্টপ হবে, ঠিক আছে। তারপর দেখো ইউ নো, এখানে ইনভার্টেড কমা দেবে এবং এখানে আবার কমা হবে, এখানে প্রথমটা ক্যাপিটাল লেটার হবে। আই সবসময় কিন্তু যখন সিঙ্গেল আই হবে তখন সবসময় সেটা ক্যাপিটাল লেটারে হবে, ঠিক আছে। তো আই ওয়েলকাম ইট, বাট ইউ হ্যাভ এভিডেন্টলি সিন মোর ইন দিস রুমস দ্যান ওয়াজ ভিজিবল টু মি, এখানে ফুল স্টপ হবে এবং এখানে ডাবল ইনভার্টেড কমা হবে, ঠিক আছে। তারপর দেখো ইনভার্টেড কমা শুরু হয়ে এখানে হবে কি, ইউ স দ্য ভেন্টিলেশন, এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে এবং ইনভার্টেড কমা ক্লোজ হবে, ইয়েস, হ্যাঁ, বাট আই ডু নট থিঙ্ক দ্যাট ইট ইজ সাচ আ ভেরি ডেঞ্জারাস অর আনইউজুয়াল থিং টু হ্যাভ স্মল ওপেনিং বিটুইন টু রুমস, ইট ওয়াজ সো স্মল দ্যাট আ র্যাট কুড হার্ডলি পাস থ্রু, এখানে ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা হবে, ঠিক আছে। যেগুলো কারো বক্তব্য সেগুলো আমাদের ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। তো এরপর দেখো আমাদের পরের অ্যাক্টিভিটি রয়েছে, যেটা অ্যাক্টিভিটি 10, এখানে কি বলা হচ্ছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দ্যার পোয়েম, সরি ইন দ্যার প্রপার ডিগ্রি, এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর ডিগ্রি ব্যবহার করতে হবে। ডিগ্রি কি, ডিগ্রি 3 ধরনের হয়, পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ওকে। তো দেখো এখানে আমাদের প্রথমে নাম্বার এতে দেওয়া আছে রাম ইজ ড্যাশ, এখানে দেওয়া আছে ওল্ড দ্যান স্যাম, অর্থাৎ রাম স্যামের চেয়ে, ওল্ড মানে কি স্যামের চেয়ে বড়। তো ওল্ড এর 3টে ফর্ম আছে, মানে ওল্ড এটা হচ্ছে কি, মানে হচ্ছে পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ হবে ওল্ডার মানে আরও বয়স্ক বা বেশি বয়স, আর ওল্ডেস্ট সব থেকে বেশি বয়স। তো যখন কারোর সঙ্গে তুলনা করা হয় তখন সেটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়। এখানে একজনের সঙ্গে রামের সঙ্গে স্যামের তুলনা করা হচ্ছে, তো এখানে আমাদের কী হবে, ওল্ডার হবে, ওল্ডার লিখতে হবে, ওল্ড ইয়ার ওল্ডার। তো রাম ইজ ওল্ডার দ্যান স্যাম, রাম স্যামের চেয়ে বড়। মাউন্ট এভারেস্ট ইজ দা দেওয়া আছে, এখানে দেওয়া আছে হাই পিক ইন দ্য ওয়ার্ল্ড। তো মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে বড় হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, সব থেকে উঁচু শৃঙ্গ। তো হাইয়ের সব থেকে আমাদের কী হবে, সুপারলেটিভ ডিগ্রিটা এখানে হবে। তো হাই, হায়ার, হাইয়েস্ট, হাইয়েস্ট আমাদের স্পেলিং কী হবে, HIGHEST, হাইয়েস্ট, ঠিক আছে, হাই, হায়ার, হাইয়েস্ট। তো এখানে কী লিখলাম আমরা, দ্য মাউন্টেন এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। আর ম্যাঙ্গো ইজ অ্যাজ দেওয়া আছে, এখানে সুইট রয়েছে, টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল, অর্থাৎ একটা আম একটা আপেলের মতোই সুস্বাদু। এখানে দেখো এখানে আমাদের কী হবে, পজিটিভ ডিগ্রি হবে, ঠিক আছে, যেহেতু একজনের সঙ্গে আর একজনকে মানে সমানভাবে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে হবে দ্য ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট, SWEET, অ্যাজ সুইট টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল, অর্থাৎ আম আপেলের মতোই সুস্বাদু। দার্জিলিং ইজ ড্যাশ দেন শিলিগুড়ি, তো দার্জিলিং শিলিগুড়ি থেকে বেশি ঠান্ডা, এখানে কুল দেওয়া আছে, তো কুলের কম্পারেটিভ ডিগ্রি হবে কী হবে, কুলার, COOLER, কুলার। আর শেষ সুপারলেটিভ ডিগ্রি কি, কুলের কুলেস্ট হবে, ঠিক আছে। কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি দেওয়া, এখানে লার্জ দেওয়া আছে, সিটি রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল, তো কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সব থেকে লার্জেস্ট মানে সব থেকে বড় সিটি। তো লার্জেস্ট আমাদের সুপারলেটিভ ডিগ্রি হবে কী হবে, লার্জেস্ট হবে, লার্জার, আর শেষটা হবে লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট, ঠিক আছে। লার্জেস্ট সিটি মানে সব থেকে বড়ো সিটি, সব থেকে বড়ো শহর। সীতা ইজ ড্যাশ দেন রেশমা, তো সীতা রেশমার চেয়ে লম্বা, তো টলের সেকেন্ড কম্পারেটিভ ডিগ্রি কী হবে, টলার হবে, TALLER, টলার। আর সুপারলেটিভ ডিগ্রি কী হবে, টলেস্ট হবে, সব থেকে যদি উঁচু বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের টলেস্ট লিখতে হবে। তো এটা দেখো আমরা অ্যাক্টিভিটি 10 করলাম। অ্যাক্টিভিটি 11-এ এখানে কি বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্লুরাল নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, দেয়ার ইজ সাম এক্সট্রা ওয়ার্ডস। এখানে এই যে আমাদের প্লুরাল নাউন্সগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। যেমন প্রথমে রয়েছে স্পিসাইজ, হেডকোয়ার্টার্স, মিনস, সিরিজ, স্পেকটেকেলস, টংস, তারপর হচ্ছে কি কংগ্রাচুলেশনস, এই শব্দগুলো দিয়ে পূরণ করতে হবে। এখানে একটা বেশি শব্দ দেওয়া আছে, ঠিক আছে, যেটা আমাদের বাদ যাবে। তো দেখো নাম্বার এতে কী বলা হচ্ছে, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তুমি ম্যাচটা জিতেছো।
তো এখানে তুমি ম্যাচটা জিতেছো, তারপর আমরা কি লিখতে পারি, কংগ্রাচুলেশনস, অর্থাৎ তোমাকে অভিনন্দন। তো আমরা এখানে এই শব্দটা লিখবো কংগ্রাচুলেশনস, ঠিক আছে, CONGRA, কংগ্রাচুলেশন, ঠিক আছে। ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, কংগ্রাচুলেশনস, এটা আমরা লিখবো, তোমাকে অভিনন্দন। তারপরে দেখো দ্য পুলিশ কী হবে এখানে, ওয়ার নট ফার এভার, দ্য পুলিশ হেডকোয়ার্টার্স হবে, এই যে হেডকোয়ার্টার্স দেওয়া যাবে, মানে পুলিশের যে হেডকোয়ার্টার্স সেটা বেশি দূরে নয়। তো আমরা এখানটা লিখবো, দেখো হেডকোয়ার্টার্স, এই শব্দটা লিখবো HEAD, হেড, QUARTERS, পুলিশ হেডকোয়ার্টার্স ওয়ার নট ফার অ্যাওয়ে। তারপর হি ডিড নট হ্যাভ দ্য ড্যাশ বাট হি হ্যাড দ্য ক্যাপাসিটি টু বিল্ড অ্যান এম্পায়ার। তো এখানে আমরা কি লিখতে পারি, হি ডিড নট হ্যাভ দ্য মিনস, মানে কি, এখানে উপায়, তার কোনো উপায় নেই। হি ডিড নট হ্যাভ দ্য মিনস, MEANS, তার কোনো উপায় নেই, কিন্তু তার বিল্ডিং একটা তৈরি করার মানে ক্ষমতা রয়েছে, কিন্তু তার উপায় নেই, এটা আমরা লিখলো। তো এখানে হবে মিনস, মানে উপায়। নাম্বার ডিতে দ্য টেস্ট ড্যাশ দেওয়া আছে, ওয়াজ সো এক্সাইটিং দ্যাট অল ওয়ার গ্লুড টু দ্য টেলিভিশন, অর্থাৎ এই ম্যাচটা অতটাই এক্সাইটিং ছিল, ঠিক আছে। তো আমরা কী লিখবো, দ্য টেস্ট সিরিজ হবে, এই যে সিরিজটা লিখতে হবে, টেস্ট সিরিজ, এই যে টেস্ট ম্যাচটা ACRIES, দ্য টেস্ট সিরিজ ওয়ার সো এক্সাইটিং, ম্যাচটা মানে টেস্ট সিরিজটা এতটাই এক্সাইটিং ছিল যে প্রত্যেকে এই ম্যাচ টেলিভিশনে আটকে ছিল আর কি দেখার জন্য। নাম্বার ইতে হি হেল্ড দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ, এখানে কী হবে, সে বার্নিং কোল মানে জ্বলন্ত একটি কয়লাকে ধরেছিল, কি দিয়ে, টংস, মানে হচ্ছে চিমটি, তো চিমটি দিয়ে সে ধরেছিল। তোমরা এখানটা লিখবো TONGS, টংস, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অ্যাক্টিভিটি 12তে যেটা দেওয়া আছে 12-এ, ডিসক্রাইব ইন আ শর্ট প্যারাগ্রাফ উইদিন 70 ওয়ার্ডস, একটা 70 শব্দের মধ্যে একটি এখানে প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। ইওর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং আ পিকনিক, তোমার একটা পিকনিকে গিয়েছিলে সেই অভিজ্ঞতা নিয়ে একটা লিখতে হবে এখানে প্যারাগ্রাফটা। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে তুমি প্যারাগ্রাফটা লিখতে পারো। প্রথমে রয়েছে প্লেস অফ দ্য পিকনিক, যে জায়গায় তুমি পিকনিক করতে গিয়েছিলে সেই জায়গাটার নাম লিখতে হবে। টাইম, সময় লিখতে হবে। সিজন, কোন ঋতুতে তুমি গিয়েছিলে, অফ দ্য পিকনিক মানে পিকনিক করতে সেই ঋতুটার নাম লিখতে হবে। তারপর হচ্ছে ইওর কম্প্যানিয়ন্স ইন দ্য পিকনিক, তো পিকনিকের তোমার কোন মানে সাথী, যা কারা গিয়েছিল আর কি তোমার সঙ্গে। গেমস, এখানে কী গেমস বা খেলাধুলা করেছিলে। ইভেন্টস, কী খেলাধুলা করেছে, ইভেন্টস মানে ওই একই গেম। অ্যান্ড অ্যাক্টিভিটিস, কী মানে কার্যকলাপ সেখানে তোমরা করেছিলে সেগুলো লিখতে হবে। আর ইওর ফিলিংস আফটার দ্য পিকনিক, পিকনিকের পরে তোমার ফিলিংসটা কেমন হয়েছে সেগুলো, এই পয়েন্টগুলোকে মানে নিয়ে তোমাকে লিখতে হবে এই প্যারাগ্রাফটিকে। তো প্যারাগ্রাফটি আমি এখানে তোমাদের জন্য লিখে রেখেছি সংক্ষেপে। দেখো কী লিখবে তোমরা, লাস্ট সানডে, গত রবিবার, আমাদের ক্লাস ওয়েন্ট অন আ ওয়ান্ডারফুল পিকনিক, একটা খুব চমৎকার একটা পিকনিকে গিয়েছিল, টু দ্য লোকাল পার্ক মানে স্থানীয় পার্কে। ইট ওয়াজ আ ব্রাইট, এটা ছিল খুব চমৎকার, অ্যান্ড সানি উইন্টার মর্নিং, এবং সকালবেলা রোদ ঝলমলে একটা শীতের সকাল। আই ওয়েন্ট উইথ মাই টিচার্স, আমি আমার শিক্ষকের সঙ্গে সেখানে গিয়েছিলাম, অ্যান্ড অল মাই ক্লাসমেটস, এবং আমার সমস্ত ক্লাসের সহপাঠীদের সঙ্গে। উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম, অ্যান্ড হ্যাড আ ফান রেস, এবং মজাদার একটি প্রতিযোগিতা সেখানে করেছিলাম, ঠিক আছে। তারপরে দেখো, উই অলসো এট ডিলিশিয়াস স্ন্যাক্স টুগেদার, আমরা সেখানে খুব সুস্বাদু স্ন্যাক্স মানে হচ্ছে কি মানে সমস্যা এইসব মানে সিঙ্গারা এই ধরনের কিছু স্ন্যাক্স সেখানে খেয়েছিলাম। আন্ডার আ বিগ ট্রি, একটা অনেক বড় গাছের নিচে। আই ফেল্ট ভেরি হ্যাপি, আমি খুব খুশি হয়েছিলাম, অ্যান্ড রিফ্রেশড আফটার দ্য ডে, এবং দিনের শেষে আমি নিজেকে সতেজ মনে করেছিলাম, সতেজ ফিল করছিলাম। ইট ওয়াজ দ্য বেস্ট ডে অফ দ্য স্কুল ইয়ার, এটা আমার স্কুলের বছরের আমার একটা বেস্ট, একটা সব থেকে একটা ভালো দিন, ঠিক আছে। তো এইভাবে আমি সংক্ষেপে লিখলাম এই মানে এই প্যারাগ্রাফটিকে। প্যারাগ্রাফের যে বাংলা অর্থ সেটাও এখানে দিয়েছে, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, এটা আমি এভাবে লিখলাম। তো এই প্যারাগ্রাফটিকে আমি এখানে তোমাদের জন্য পেস্ট করে দিচ্ছি যাতে তোমাদের এখান থেকে দেখতে সুবিধা হয়, ওকে। তো এরপর দেখো তোমাদের কি বলা হয়েছে, লেটস ওয়ার্ক টুগেদার, এখানে একসঙ্গে কাজ করতে হবে। এখানে কি বলা হয়েছে দেখো, ফ্রেমিং আ পিকচার, একটি পিকচার তৈরি করতে বলা হচ্ছে। এটা তোমাদের পরীক্ষাতে আসবে না, প্রজেক্টে দিতে পারে। তো তোমরা কীভাবে করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, অন আ সিট অফ চার্ট পেপার ড্র আ কালারফুল পিকচার অফ আ ভ্যাগাবন্ড ইন আ নেচার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে তোমাকে একটি ভ্যাগাবন্ডের চিত্র আঁকতে বলা হচ্ছে, ছবি আঁকতে হবে, এবং তার ব্যাকগ্রাউন্ডটা হবে কি প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ড হবে, ঠিক আছে। মেঘ থাকবে, আকাশ থাকবে, এরকম, ওকে, গাছপালা থাকবে। তারপরে কি করতে হবে,
কালেক্ট অ্যাট লিস্ট 8 স্টিক্স, 8টা তোমাকে কাঠি জোগাড় করতে বলা হচ্ছে। 4 অফ দিস ইকুয়াল ইন মেজার অফ দ্য ব্রেথ, 4টি হবে প্রস্থের দিক বরাবর, মানে প্রস্থে যতটা লম্বা হবে মানে তোমার ছবিটা সেরকম বড় বড় 4টি কাঠি নিতে হবে। আর অন দ্য অফ দ্য পিকচার অ্যান্ড দ্য আদার 4 ইকুয়াল টু দ্য লেন্থ, এবং আর 4টি যে কাঠি নিতে হবে সেটা হচ্ছে লম্বায় মানে সমান সমান হবে, ছবির সমান সমান 4টি কাঠি নিতে হবে। ফিক্স দ্য স্টিক্স টু দ্য মার্জিনস অফ দ্য পিকচার্স অন দ্য 4 সাইড, এই যে কাঠিগুলো তুমি নেবে সেগুলো হচ্ছে ছবির যে মার্জিন রয়েছে চারদিকে সেই মার্জিনের উপর ছবিগুলোকে তোমাকে লাগিয়ে দিতে হবে। এরপর কি করতে হবে, মেক আ লুপ অফ স্ট্রং স্ট্রিং অ্যান্ড ফিক্স ইট টু দ্য টপ স্টিক কেয়ারফুলি সো দ্যাট দ্য পিকচার স্টেজ আপরাইট। তো এখানে একটা তার দিয়ে তোমাকে একটি আংটার মধ্যে করতে হবে এবং সবার ওপরের দিকে যে স্টিক যে কাঠির তুমি লাগিয়েছো সেই কাঠির সঙ্গে সেটাকে বাঁধতে হবে যাতে ছবিটা টাঙানো যায় আর কি, এবং কোনো দিকে হেলে না যায়, সোজা করে সেখানে বেঁধে দিতে হবে। তারপর কী করতে হবে, ইওর পিকচার ইজ রেডি ফর হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, এবার তোমার এই ছবি মানে প্রস্তুত হয়ে যাবে এভাবে, তারপর সেই মানে দেয়ালে টাঙানোর জন্য। তো এরকম করে তোমাকে একটা এখানে ভ্যাগাবন্ডের ছবি মানে আঁকতে বলা হচ্ছে, তুমি যেগুলো পারলে চেষ্টা করবে। তো তোমাদের এই ভিডিওতে আমি ক্লাস 7-এর ইংলিশে যে লেসন 6 যেটা ছিল সেটা আলোচনা করলাম, সম্পূর্ণ লেসনটি বাংলা অর্থ সহ পড়লাম এবং এখানে যে অ্যাক্টিভিটি ছিল সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 7 নম্বর যে লেসন রয়েছে, ঠিক আছে, মগলি অ্যামং দ্য উলস, এই লেসনটি পড়বো এবং সেখানে যে অ্যাক্টিভিটি থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।